নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, গল্প দিদির আসরের আজকের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ডাইনি। কে কবে নামকরণ করিয়াছিল সেই ইতিহাস বিস্মৃতির গর্ভে সমাহিত হইয়া গিয়াছে, কিন্তু নামটি আজও পূর্ণ গৌরবে বর্তমান। ছাতি ফাটার মাঠে জলহীন ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত প্রান্তরটির এ প্রান্তে দাঁড়াইয়া অপর প্রান্তের দিকে চাহিলে ওপারের গ্রাম চিহ্নের গাছগুলোকে কালো পলপের মতো মনে হয়। সঙ্গে সঙ্গে মানুষের মন কেমন যেন উদাস হইয়া ওঠে। এপার হইতে ওপার পর্যন্ত অতিক্রম করিতে গেলে তৃষ্ণায় ছাতি ফাটিয়া মানুষের মৃত্যু হওয়া মোটেই অসম্ভব নয়, বিশেষ করিয়া গ্রীষ্মকালে। তখন যেন ছাতি পাটার মাঠ নামগৌরব মহামারীর সক্ষমতা লাভ করিয়া ললায়িত হইয়া ওঠে। ঘন ঘুমাচ্ছন্নতার মতো ধুলার একটা আস্তরণ মাটি হইতে আকাশের কোল পর্যন্ত আচ্ছন্ন হইয়া থাকে। অপর প্রান্তের সুধীর গ্রাম চিহ্নের মসিরেখা প্রায় নিশ্চিহ্ন হইয়া যায়। তখন ছাতিপাটার মাঠের সেরূপ অদ্ভুত ভয়ঙ্কর শূন্যলোকে ভাসে একটি ধূমধূসরতা, নির্মলোকে তীর্ণ চিহ্নহীন মাঠে সদ্য নির্বাপিত চিতাভস্যের রূপ এবং উত্তপ্ত স্পর্শ। ফ্যাকাশে রঙের নরম ধুলার রাশি প্রায় 1 হাত পুরু হইয়া জমিয়া থাকে। গাছের মধ্যে এত বড় প্রান্তরটা, এখানে ওখানে কতগুলি খৌড়ি এবং শ্যাকুল জাতীয় কণ্ঠগুল্ম। কোনো বড় গাছ নাই, বড় গাছ এখানে জন্মায় না, কোথাও জলও নাই। গোটাকয় শুষ্ক গর্ভ জলাশয় আছে, কিন্তু জল তাহাতে থাকে না। মাঠখানির চারিদিকেই ছোট ছোট পল্লী, সবই নিরক্ষর চাষিদের গ্রাম। সত্য কথা তাহারা গোপন করিতে জানে না। তাহারা বলে, কোনো অতীতকালে এক মহানাগ এখানে আসিয়া বসতি করিয়াছিল। তাহারই বিষের জ্বালায় মাঠখানির রসময়ী রূপ, বীজ প্রসবিনী শক্তি ফুরিয়া খাড় হইয়া গিয়াছে। তখন নাকি আকাশলোকে সঞ্চরমান পতঙ্গ পক্ষু পঙ্গু হইয়া ঝরাপতর মতো ঘুরিতে ঘুরিতে আসিয়া পড়িত সেই মহানাগের গ্রাসের মধ্যে। সে নাগ আর নাই, কিন্তু বিষ জর্জরতা এখনো কমে নাই। অভিশপ্ত ছাতি পাটার মাঠ, ভাগ্যদোষে এই বিষ জর্জরতার ওপরে আর এক কুড়ো দৃষ্টি তাহার উপর প্রসারিত হইয়াছে। মাঠখানার পূর্ব প্রান্তে দলদলির জলা, অর্থাৎ গভীর পঙ্খিল ঝর্ণা জাতীয় জলাটার ওপরেই রামনগরের সাহাদের যে আমবাগান আছে, সেই আমবাগানেই আজ 40 বৎসর ধরিয়া বাস করিতেছে এক ডাকিনী, ভীষণ শক্তিশালী, নিষ্ঠুর, ক্রূর এক বৃদ্ধা ডাকিনী। লোকে তাহাকে পরিহার করিয়াই চলে, তবে 40 বছর ধরিয়া দূর হইতে তাহাকে দেখিয়া তাহার প্রতিটি অঙ্গের বর্ণনা তাহারা দিতে পারে। তাহার দৃষ্টি নাকি অপলক স্থির, আর সে দৃষ্টি নাকি আজ 40 বছর ধরিয়াই নিস্তব্ধ হইয়াছে মাঠখানার উপর। দলদলির ওপরেই আমবাগানের ছায়ার মধ্যে নিঃসঙ্গ একখানি মেঠে ঘরখানা মুখ এই ছাতি ফাটা মাঠের দিকে। দুয়ারের সম্মুখেই লম্বা একখানা খড়ে ছাওয়া বারান্দা। সেই বারান্দায় স্তব্ধ হইয়া বসিয়া নিমেষহীন দৃষ্টিতে বৃদ্ধা চাহিয়া থাকে এই ছাতি ফাটা মাঠের দিকে। তাহার কাজের মধ্যে সে আপন ঘরদুয়ারটি পরিষ্কার করিয়া গোবর মাটি দিয়া নিকাইয়া লয়, তাহার পর বাহির হয় ভিক্ষায়। 2-3টা বাড়ি গিয়া দাঁড়াইতেই তাহার কাজ হইয়া যায়। লোকে ভয় ভিক্ষা বেশি পরিমাণেই দিয়া থাকে। 1.5 চাল হইলেই সে আর ভিক্ষা করে না,
বাড়ি ফিরিয়া আসে। ফিরিবার পথে অর্ধেক বিক্রি করিয়া দোকান হইতে একটু নুন, একটু সরিষার তৈল আর খানিকটা কেরোসিন তেল কিনে আনে। বাড়ি ফিরিয়া আর একবার বাহির হয় শুকনো গোবর আর 2-4টা শুকনো ডালপাল্লার সন্ধানে। ইহার পর সমস্ত দিন দ্বার উপর নিস্তব্ধ হইয়া বসিয়া থাকে। এমন করিয়াই 40 বৎসর সে একই ধারায় এই মাঠের দিকে চাইয়া বসিয়া আছে। বৃদ্ধার বাড়ি এখানে নয়, কোথায় যে বাড়ি সে কেউ জানেই না। তবে এ কথা নাকি নিঃসন্দেহে যে 3-4খানা গ্রামে এরূপ ধ্বংস করিয়া অবশেষে একদা আকাশপথে একটা চারাগাছ লইয়া যাইতে যাইতে এই ছাতি ফাটা মাঠের নির্জন রূপে মুগ্ধ হইয়া নামিয়া আসিয়া এখানে ঘর বাঁধিয়াছে। নির্জনতা উহারা ভালোবাসে, মানুষের সাক্ষাৎ উহারা চায় না। মানুষ দেখিলেই যে অনিষ্ট স্পৃহা জাগিয়া ওঠে। এ সর্বনাশী লোলুপ শক্তিটা সাপের মতো লক লক করিয়া জীব বাহির করিয়া ফনা তুলিয়া নাচিয়া ওঠে। না হলে সেও তো মানুষ। আপনার দৃষ্টি দেখিয়া সে আপনিই শিউরিয়া ওঠে। বহুকালের পুরনো একখানি আয়না, সেই আয়নায় আপনার চোখের প্রতিবিম্ব দেখিয়া তাহার নিজের ভয় হয়। ক্ষুদ্রায়তন চোখের মধ্যে পিঙ্গল বর্ণের 2টি তারা, দৃষ্টিতে ছুরির মতো একটা ঝকঝকে ধার, জড়া কুঞ্চিত মুখ, শনের মতো সাদা চুল, দন্তহীন মুখ। আপন প্রতিবিম্ব দেখিতে দেখিতে ঠোঁট 2টি থরথর করিয়া কাঁপিয়া উঠিল। সে আয়নাখানি নামাইয়া রাখিয়া দিল। আয়নাখানির চারিদিকে কাঠের ঘেরটা একেবারে কালো হইয়া গিয়াছে, অথচ নতুন অবস্থায় কি সুন্দর লালচে রং আর কি সুন্দরই পালিশ ছিল। আর আয়নার কাজখানা ছিল রোদ চকচকে পুকুরের জলের মতো। কাজখানার ভিতর একখানা মুখ কি পরিষ্কারই না দেখা যাইত। ছোট কপালখানিকে ঘিরিয়া এক রাশ চুল, ঘন কালো নয়, একটু লালচে আভা ছিল চুলে। কপালের নিচেই টিকলো নাক, চোখ 2টি ছোটই ছিল, চোখের তারা 2টি খয়রা রঙেরই ছিল। লোকে সেই চোখ দেখিয়া ভয় করিত, কিন্তু তাহার বড় ভালো লাগিত। ছোট চোখ 2টি আরও একটু ছোট করিয়া তাকাইলেই মনে হইত আকাশের কোল পর্যন্ত এ চোখ দিয়া দেখা যায়। অকস্মাৎ সে শিউরিয়া উঠিল। নরুন দিয়ে চেরা ছুরির মতো বিড়ালির মতো এই দৃষ্টিতে যাহাকে তাহার ভালো লাগে তাহারই আর রক্ষা থাকে না। কোথা দিয়ে যে কি হইয়া যায়, কেমন করিয়া যে কি হইয়া যায় সে বুঝিতে পারে না, তবে হইয়া যায়। প্রথম দিনের কথা তাহার মনে পড়িয়া যায়। বুড়ো শিবতলার সম্মুখেই দুর্গাসারের বাধাঘাটের ভাঙা রানার উপর সে দাঁড়াইয়াছিল। জলের তলে তার ছবি উল্টা দিকে মাথা করিয়া দাঁড়াইয়া ঢেউয়ে আঁকিয়া বাঁকিয়া লম্বা হইয়া যাইতেছিল। জল স্থির হইলে লম্বা ছবিটি অবিকল তাহারই মতো 10-11 বৎসরের মেয়েটি হইয়া তাহারই দিকে চাইয়া হাসিতেছিল। হঠাৎ বামুনবাড়ির হারু চৌধুরী আসিয়া তাহার চুলের মুঠি ধরিয়া টানিয়া শান বাঁধানো সিঁড়ির উপর হইতে আছাড় দিয়া ফেলিয়া দিয়াছিল। তাহার রূঢ় কণ্ঠস্বর সে এখনো শুনিতে পায়। হারামজাদি, ডাইনি, তুমি আমার ছেলেকে নজর দিয়েছ? তোমার বড় বার, খুন করে ফেলবো হারামজাদিকে। হারু চৌধুরীর সেই ভয়ঙ্কর মূর্তি যেন স্পষ্ট তাহার চোখের উপর ভাসিতেছে। সে ভয়ে বিহুল হইয়া চিৎকার করিয়া কাঁদিয়াছিল, ওগো বাবু, তোমার 2টি পায়ে পড়ি গো। আম দিয়ে মুড়ি খেতে দেখে যদি তোর লোভ হয়েছিল তবে সে কথা বললি না কেন হারামজাদি?
হ্যাঁ, লোক তো তাহার হইয়াছিল, সত্যই হইয়াছিল। মুখের ভেতরটা তো জলে ভরিয়া পরিপূর্ণ হইয়াছিল। হারামজাদি, আমার ছেলে যে পেট বেদনায় ছটফট করছে। সে আজও অবাক হইয়া যায়, কেমন করিয়া এমন হইয়াছিল, কেমন করিয়া এমন হয়। কিন্তু এ যে সত্য, তাহাতে আর সন্দেহ নাই। তার স্পষ্ট মনে পড়িতেছিল। সে হারু সরকারের বাড়ি গিয়া অঝোর ঝড়ে কাঁদিতেছিল, আর বারবার মনে বলিয়াছিল, হে ঠাকুর, ভালো করে দাও, ওকে ভালো করে দাও। কতবার সে মনে মনে বলিয়াছিল, দৃষ্টি আমার ফিরাইয়া লইতেছি, এই লইলাম। আশ্চর্যের কথা, কিছুক্ষণ পরেই বার দুই বমি করিয়া ছেলেটি সুস্থ হইয়া ঘুমাইয়া পড়িয়াছিল। চৌধুরী বলিয়াছিলেন, ওকে একটা আম আর দুটো মুড়ি দাও দেখি। চৌধুরী গিন্নি একটা ঝাঁটা তুলিয়াছিল, বলিয়াছিল, ছাই দেব হারামজাদির মুখে, মা বাপ মরা অনাথা মেয়ে বলে দয়া করি। যেদিন হারামজাদি আসে সেই দিনই তো আমি ওকে খেতে দিই, আর ও কিনা আমার ছেলেকে নজর দেয়, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। দেখো, ওর ওই চোখের দৃষ্টি দেখে আমার বারবার সন্দেহ ছিল, কখনো আমি ওর সাক্ষাতে ছেলেপুলেকে খেতেই দিইনি। আজ আমি খোকাকে খেতে দিয়ে ঘাটে গিয়েছি, আর ও তখন এসে সামনে দাঁড়িয়েছিল। সে কি দৃষ্টি ওর! লজ্জায় ভয়ে সে পালাইয়া গিয়াছিল। সেদিন রাত্রে সে গ্রামের মধ্যে কাহারও বাড়িতে দাওয়ায় শুইতেই পারি নাই। শুয়াছিল গ্রামের প্রান্তে ওই বুড়ো শিবতলায়। অঝোর ঝড়ে সে সমস্ত রাত্রি কাঁদিয়াছিল আর বলিয়াছিল, হে ঠাকুর, আমার দৃষ্টিকে ভালো করে দাও, না হয় আমাকে কানাই করে দাও। গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস মাটির মূর্তির মতো নিষ্পন্দ বৃদ্ধার অববয়ের মধ্যে এতক্ষণ ক্ষীণে ক্ষীণে একটি চাঞ্চল্যের সঞ্চার করিল। ঠোঁট দুটি থরথর করিয়া কাঁপিতে লাগিল। পূর্বজন্মের পাপের যে খণ্ডন নাই, দেবতারই বা দোষ কি, আর সাধ্যই বা কি। বেশ মনে আছে, গৃহস্থের বাড়িতে সে আর ঢুকিবে না তা ঠিক করিয়াছিল। বাহির দুয়ার হইতে সে ভিক্ষা চাহিত, গলা দিয়ে কথা যেন বার হইতে চাহিত না। কোনো মতে বহু কষ্টে বলিত, দুটি ভিক্ষে মা, হরি বল। কে রে তুই বুঝি? খবরদার ঘরে ঢুকবি নে, খবরদার। না মা, ঘরে ঢুকবো না মা। কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কি যেন একটা কিলবিল করিয়া উঠিত। এখনো ওঠে? কি সুন্দর মাছ ভাজার গন্ধ! আহা, বেশ খুব পাকা মাছখানা বোধ হয়। এই হারামজাদি বেহারা, ও কি মারছে দেখো, সাপের মতো। ছি ছি ছি, সত্যই তো উকি মারিতেছিল। রান্নাশালার সমস্ত আয়োজন তাহার নরুন চেরা ক্ষুদ্র চোখের দৃষ্টিতে দেখা হয়ে গিয়েছে। মুখের ভিতর জীবের তলা হইতে ঝর্ণার মতো জল উঠিতেছে। বহুকালের গড়া জীর্ণ বিবর্ণ মাটির মূর্তি যেন কোথায় একটা নাড়া পাইয়া দুলিয়া উঠিল। ফাটল ধরা শিথিল গ্রন্থি অঙ্গ প্রত্যঙ্গগুলি শৃঙ্খলাহীন অসম গতিতে চঞ্চল হইয়া পড়িল। অস্থিরভাবে বৃদ্ধা এবার নাড়িয়া চড়িয়া বসিল। বাঁ হাতের শীর্ণ দীর্ঘ আঙ্গুলগুলির নখাগ্র দাঁড় মাটির উপর বিদ্ধ হইয়া গেল। কেন এমন হয়, কেমন করিয়া এমন হয়, সে কথা সারা জীবন ধরিয়াও সে বুঝিতে পারে নাই। অস্থির চিন্তায় দিশাহারা চিত্তের নিকট সমস্ত পৃথিবী যেন হারাইয়া যায়। কিন্তু সে তার কি করিবে? কেহ কি বলিয়া দিতে পারে তার কি করিবে, কি করিতে পারে? প্রহত শিশু যেমন মরিয়া হইয়া আকস্মাৎ আ আ গর্জন করিয়া ওঠে,
ঠিক তেমনি ই ই শব্দ করিয়া অকস্মাৎ বৃদ্ধা মাথা নাড়িয়া স্বর্ণের মতো চুলগুলিকে বিশৃঙ্খল করিয়া তুলিয়া খাড়া সোজা হইয়া বসিল। ফোকলা মাড়ির উপর মাড়ি চাপিয়া ছাতি পাঠা মাঠের দিকে নরুণ চেরা চোখের চিলের মতো দৃষ্টি হানিয়া হাঁপাইতে আরম্ভ করিল। ছাতি পাটার মাঠটা ধোঁয়ায় ভরিয়া ঝাপসা হইয়া উঠিয়াছে। চৈত্র মাস, বেলা প্রথম প্রহর শেষ হইয়া গিয়াছে। মাঠ ভরা ধোঁয়ার মতো ঝিকিমিকি ঝিলিমিলির মতো কি যেন একটা ছুটিয়া চলিয়াছে। একটা ফুৎকার যদি সে দেয় তবে মাঠের ধুলার রাশি উড়িয়া আকাশময় হইয়া যাইবে। এই ধোঁয়ার মধ্যে জমাট সাদার মতো ওটা কি নড়িতেছে যেন? মানুষ? হ্যাঁ, মানুষই তো। মনের ভেতরটা তাহার ধক করিয়া উঠিল। ফু দিয়া ধুলা উড়াইয়া দিবে মানুষটাকে উড়াইয়া। হি হি করিয়া পাগলের মতো হাসিয়া একটা অবোধ নিষ্ঠুর কৌতুক তাহার মনে জাগিয়া উঠিতেছিল। দুহাতের মুঠি প্রাণপণ শক্তিতে শক্ত করিয়া সে আপনার উচ্ছৃঙ্খল মনকে শৃঙ্খলাবদ্ধ করিবার চেষ্টা করিল। না না না, ছাতি পাঠার মাঠে মানুষটা ধুলার গরমে শ্বাসরোধী ঘনত্বে মরিয়া যাইবে। না, অধিকার সে চাহিবেই না। তাহার চেয়ে বরং উঠোনটার আর একবার ঝাঁট বুলাইয়া ছড়াইয়া পড়া পাতা এবং কাঠকুটাগুলো সাজাইয়া রাখিলে কেমন হয়? বসিয়া বসায় সে ভাঙিয়া পড়া দেহখানাকে টানিয়া উঠানে ঝাঁট বুলাইতে শুরু করিল। জড়ো করা পাতাগুলো ফরফর করিয়া অকস্মাৎ সর্পিল ভঙ্গিতে ঘুরপাক খাইয়া উড়িতে আরম্ভ করিল। ঝাঁটার মুখে টানিয়া আনিয়া ধুলোর রাশি তাহার সহিত মিশিয়া বুড়িকেই জড়াইয়া ধরিতেছিল। মুখে চোখে ধুলা মাখাইয়া তাহাকে বিব্রত করিয়া তুলিয়া দ্রুত আবর্তিত পাতাগুলো তাহাকে যেন সর্বাঙ্গে প্রহার করিতেছে। জরাগ্রস্ত রোমহীন আহত মারজারির মতো ক্রুদ্ধ মুখভঙ্গি করিয়া বিদ্যা আপনার হাতের ছাটা গাছটি আস্ফালন করিয়া বলিল, বেরো বেরো বেরো। বারবার সে ঝাঁটা দিয়া বাতাসে এই আবর্তটাকে আঘাত করিতে চেষ্টা করিল। আবর্তটা মাঠের উপর দিয়া ঘুরপাক দিতে দিতে ছুটিয়া গেল। মাঠে ধুলা হু হু করিয়া উড়িয়া ধুলার একটা ঘুরন্ত স্তম্ভ হইয়া উঠিতেছিল। শুধু কি একটা? এখানে ওখানে ছোট বড় কত ঘুরপাক উঠিয়া পড়িয়াছে। মাঠটা যেন নাচিতেছে, একটা যেন হাজারটা হইয়া উঠিতেছে। একটা অদ্ভুত আনন্দে বৃদ্ধার মন শিশুর মতো অধীর হইয়া উঠিল। সহসা সে নুজ দেহে উঠিয়া দাঁড়াইয়া ঝাঁটা শুধু হাতটা প্রসারিত করিয়া সাধ্যমতো গতিতে ঘুরিতে আরম্ভ করিল। কিছুক্ষণের মধ্যেই সে টলিতে টলিতে বসিয়া পড়িল। পৃথিবীর এক মাথা উঁচু হইয়া তাহাকে যেন গড়াইয়া কোন অতলের দিকে ফেলিয়া দিতে চাইতেছে। উঠিয়ে দাঁড়াইবার শক্তি তাহার ছিল না। ছোট্ট শিশুর মতো হামাগুড়ি দিয়া সে দাওয়ার দিকে অগ্রসর হইল। দারুণ তৃষ্ণায় গলা পর্যন্ত শুকিয়া গিয়াছে। কে রইছ গো ঘরে? ওগো! জলে পচা নরম মরা ডালের মতো বাকিয়া চুড়িয়া দাওয়ার একধারে পড়িয়াছিল। মানুষের কণ্ঠস্বর শুনিয়া কোনো মতে মাথা তুলিল সে। বলিল, কে? ধূলিধূসর দেহে সূক্ষ্ম পাণ্ডুর মুখে একটি যুবতী মেয়ে বুকের ভিতর কোন এক বস্তু কাপড়ের আবরণে ঢাকিয়া বহু কষ্টে আঁকড়াইয়া ধরিয়া আছে। মেয়েটি বোধ হয় ছাতি ফাটার মাঠ পার হইয়া আসিল। কণ্ঠস্বর অনুসরণ করিয়া বৃদ্ধাকে দেখিয়ে মেয়েটি সবে শিউরিয়া উঠিল। এক পা করিয়া পিছু হাঁটিতে হাঁটিতে বলিল, একটুকুন জল। মাটির উপর হাতের ভর দিয়া বৃদ্ধা এবার অতি কষ্টে উঠিয়া বসিল।
মেয়েটির পাণ্ড সূক্ষ্ম মুখের দিকে চাইয়া বলিল, আহা বাছারে, আয় 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 আয়, বস। সবয়ে সন্তর্পণে দাওয়ার এক পাশে বসিয়া মেয়েটি বলিল, একটুকুন জল দাও না গো। মমতায় বৃদ্ধা মন গলিয়া গেল। সে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকিয়া বড় একটা ঘটি পূর্ণ করিয়া জল ঢালিয়া এক টুকরো পাটালির সন্ধানে হাঁড়িতে হাত পুড়িয়া বলিল, আহা মা, এই রোদে এই রাক্ষসী মাঠে কি করতে বের হলি তুই? বাহিরে আসিয়া মেয়েটি তখন হাঁপাইতেছিল। কম্পিত শুষ্ক কণ্ঠে সে বলিল, আমার মায়ের বড় অসুখ মা, বেরিয়েছিলাম রাত থাকতে, মাঠের মাথায় এসে আমার পথ ভুল হয়ে গেল। মাঠের ধারেই আমার পথ, কিন্তু এসে পড়লাম একেবারে মধ্যিখানে। জলের ঘটি ও পাটালির টুকরোটি নামাইয়া দিয়া বৃদ্ধা শিউরিয়া উঠিল। মেয়েটির পাশেই একটি শিশু, গরম জলে সিদ্ধ শাকের মতো শিশুটি ঘমাক্ত দেহে নেতাইয়া পড়িয়াছে। বৃদ্ধা ব্যস্ত হইয়া বলিল, দে দে দে, ছেলেটার চোখে মুখে জল দে। মেয়েটি ছেলের মুখে জল দিয়া আঁচল ভিজাইয়া সর্বাঙ্গ মুছিয়া দিল। বৃদ্ধা দূরে বসিয়া ছেলের দিকে তাকাইয়া রইল। স্বাস্থ্যবতী যুবতী, মায়ের প্রথম সন্তান বোধ হয়। ইষ্টপুষ্ট নধর দেহ, কচি লাউ ডাগার মতো নরম সরস। দন্তহীন মুখে কম্পিত জিভার তলে ফোয়ারাটা যেন খুলিয়া গেল। নরম গরম লালায় মুখটা ভরিয়া উঠিতেছিল। ছেলেটা যে ভীষণ ঘামিতেছে, দেহের সমস্তই জল কি বাহির হইয়া আসিতেছে, চোখ দুটা লাল হইয়া উঠিয়াছে। তবে কি? কিন্তু সে তাহার কি করিবে? কে তাহার সামনে আসিল? কেন আসিল? এই কোমল নদর দেহ শিশু ময়দার মতো ঠাসিয়া চটকাইয়া তার শুষ্ক কঙ্কাল বুকে চাপিয়া নিংড়াইয়া জীর্ণ জর্জর ত্বকের উপর একটা রোমাঞ্চিত শিহরণ ক্ষণে ক্ষণে বহিয়া যাইতেছে। সর্বাঙ্গ তাহার থরথর করিয়া কাঁপিতেছে। ঘামে ছেলেটার দেহের সমস্ত নস নিংড়াইয়া বাহির হইয়া আসিতেছে। মুখের লালায় তার স্পষ্ট তার রসাস্বাদ। যা, নিতান্ত অসহায়ের মতো আত্মস্বরে সে বলিয়া উঠিল, খেয়ে ফেললাম, ছেলেটাকে খেয়ে ফেললাম রে, পালা পালা, তুই ছেলে নিয়ে পালা বলছি। শিশুটির মা, এই যুবতী মেয়েটি, দু হাতে ঘটি তুলিয়া ঢকঢক করিয়া জল খাইতেছিল। তাহার হাত হইতে ঘটিটা খসিয়া পড়িয়া গেল। সে আতঙ্কিত বিবর্ণ মুখে বিদ্যার বিস্ফারিত দৃষ্টি ক্ষুদ্র চোখের দিকে চাইয়া বলিয়া উঠিল, এটা তবে রামনগর? তুমি সেই? সে ঢুকরাইয়া কাঁদিয়া উঠিয়া ছেলেটিকে ছো মারিয়া কুড়াইয়া লইয়া যেন পক্ষিণীর মতো ছুটিয়া পালাইয়া গেল। কিন্তু সে কি করিবে? আপনার বুকখানা তাহার নিজের জীর্ণ আঙ্গুলের নখ দিয়া চিরিয়া এই লোভটাকে বাহির করিয়া দিতে ইচ্ছে করে। জীবটাকে কাটিয়া ফেলিতে পারিলে সে পরিত্রাণ পায়। ছি ছি ছি, কাল সে গ্রামের পথে বাহির হইবে কোন মুখে? লোকে কেউ কিছু বলিতে সাহস করিবে না, সে তাহা জানে, কিন্তু তাহাদের মুখে চোখে সে কথা ফুটিয়া উঠিবে। সে তাহা দেখিবে কি করিয়া? ছেলেমেয়েরা এমনিই তাহাকে দেখিলে পালাইয়া যায়, কেহ কেহ কাঁদিয়াও ওঠে। আজিকার ঘটনার পর তাহারা বোধহয় আতঙ্কে জ্ঞান হারাইয়া পড়িয়া যাইবে। ছি ছি। এই লজ্জায় একদা সে গভীর রাত্রে আপনার গ্রাম ছাড়িয়া পালাইয়াছিল। সেদিনের কথা স্পষ্ট মনে আছে। তখন সে তো অনেকটা ডাগর হইয়াছে। তাহারই বয়সী তাহাদের স্বজাতীয় সাবিত্রীর পূর্বদিন রাত্রে খোকা হইয়াছে। সকালেই সে দেখিতে গিয়াছিল।
সাবিত্রী তখন ছেলেটিকে লইয়া বাহিরে রোদ্রে আসিয়া বসিয়া গায়ে রোদ লইতেছিল। ছেলেটি শুইয়াছিল কাঁথার উপর। কালো চকচকে কি সুন্দর ছেলেটি। ঠিক এমনিভাবে আজিকার মতো সেদিন তাহার মনে হইয়াছিল ছেলেটিকে লইয়া আপনার বুকে চাপিয়া নরম ময়দার তালের মতো ঠাসিয়া ঠোঁটে ঠোঁট দিয়া চুমায় চুমায় চুষিয়া তাহাকে খাইয়া পেলে। তখন সে বুঝিতে পারিত না, মনে হইত এ বুঝি কোলে লইয়া আদর করিবার স্বাদ। সাবিত্রীর শাশুড়ি হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিয়া সাবিত্রীকে তিরস্কার করিয়াছিল। বলি, ওলো আক্কেল খাগি হরামজাদি, খুব যে ভাবিবাসীর সঙ্গে মস্করা জুড়েছিস। আমার বাছার যদি কিছু হয় তবে তোকে আমি বুঝবো। হ্যাঁ। তারপর বাহিরের দিকে আঙুল বাড়াইয়া তাহাকে বলিয়াছিল, বেরো বেরো বলছি, হারামজাদি চোখ দেখো দেখি। সাবিত্রী ছেলেটিকে তাড়াতাড়ি বুকে ঢাকিয়া দুর্বল শরীরেই থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে ঘরের মধ্যে পালাইয়া গিয়াছিল। মনমান্তির দুঃখে আহত হইয়া সে চলিয়া আসিয়াছিল। বারবার মনে বলিয়াছিল, ছি ছি, তাই নাকি সে পারে, হইলই সে ডাইনি, কিন্তু তা বলিয়া সে সাবিত্রীর ছেলের অনিষ্ট করিতে পারে? ছি ছি। ভগবানকে ডাকিয়া সে বলিয়াছিল, তুমি ইহার বিচার করিবে। 100 বৎসর পরমায়ু দিও সাবিত্রীর খোকাকে, দয়া করিয়া প্রমাণ করিয়া দাও সাবিত্রীর খোকাকে আমি কত ভালোবাসি। কিন্তু অপরাহ্ন বেলা হইতে না হইতেই তাহার অতগ্র বিস্ময় দৃষ্টি ক্ষুধার কলঙ্ক অতি নিষ্ঠুরভাবে সত্য বলিয়া প্রমাণিত হইয়া গিয়াছিল। সাবিত্রীর ছেলেটি নাকি ধনুকের মতো বাকিয়া গিয়াছে, আর এমনভাবে কাতরাইতেছে ঠিক যেন কেহ তার রক্ত চুষিয়া লইতেছে। লজ্জায় সে পালাইয়া গিয়া গ্রামের শ্মশানের জঙ্গলের মধ্যে সন্তর্পণে আত্মগোপন করে বসিয়াছিল। বারবার মুখের থুতু মাটিতে ফেলিয়া দেখিয়া চাইয়াছিল কোথায় রক্ত। গলায় আঙ্গুল দিয়া দিয়া বমি করিয়াও দেখিতে চাইয়াছিল, বুঝিতে চাইয়াছিল। প্রথমবার দুয়েক বুঝিতে পারে নাই, কিন্তু তাহার পর কুটি কুটি রক্তের ছিটা। শেষকালে একেবারে খানিকটা তাজা রক্ত উঠিয়া আসিয়াছিল। সেই দিন সে নিঃশব্দে বুঝিতে পারিয়াছিল আপনার অপার নিষ্ঠুর শক্তির কথা। গভীর রাত, সেদিন বোধহয় চতুর্দশী ছিল। হ্যাঁ, চতুর্দশী তো। বাকুলের তারাতলার মন্দিরে পূজার ডাক বাজতেছিল। জাগ্রত মা তারা দেবী। পূর্ণিমার আগে প্রতি চতুর্দশীতে মায়ের পূজা হয়, বলিদান হয়, কিন্তু মা তারাও তাহাকে দয়া করেন না। কতবার সে মানত করিয়াছে, মা আমাকে ডাকিনী হইতে মানুষ করিয়া দাও, আমি তোমাকে বুক চিরিয়া রক্ত দিব। কিন্তু মা মুখ তুলে চাহেন না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বৃদ্ধার মন দুঃখে হতাশায় উদাস হইয়া গেল। মনের সকল কথা ছিন্নসূত্র ঘুড়ির মতো শিথিলভাবে দোল খাইতে খাইতে ভাসিয়া কোন নিরুদ্দেশ লোকে হারাইয়া যাইতেছে। ক্ষুদ্র ক্ষুদ্র চোখের পিঙ্গল তারায় অর্থহীন দৃষ্টি জাগিয়া উঠিল। সে সেই দৃষ্টি মেলিয়া ছাতি ফাটা মাঠের দিকে চাইয়া বসিয়া রইল। ছাতি ফাটার মাঠ ধুলোয় ধূসর, বাতাস স্তব্ধ। ধূসর ধুলায় গাঢ় নিস্তরঙ্গ আস্তরণের মধ্যে সমস্ত কিছু যেন বিলুপ্ত হইয়া গিয়াছে। ওই অপরিচিতা পথচারিণী মেয়েটির ছেলে এই গ্রাম হইতে খান্দুক গ্রাম পার হইয়া পথেই মরিয়া গিয়াছে। যে ঘাম সে ঘামিতে আরম্ভ করিয়াছিল সে ঘাম আর থামে নাই। দেহের সমস্ত রস নিংড়াইয়া কে যেন বাহির করিয়া দিল। কে আবার? এই সর্বনাশী মেয়েটি বুক চাপড়াইয়া চাপড়াইয়া বলিয়াছিল, কেন গেলাম আমি কেন গেলাম ওই ডাইনির কাছে? লোকে শিউরিয়া উঠিল, তাহার মৃত্যু কামনা করিল।
এবার জনা কয়েক জোয়ান ছেলে তাহাকে শাস্তি দিবার জন্য ঝর্ণাটার কাছে আসিয়া জুটিল। বৃদ্ধা ডাইনি ক্রোধে সাপিনীর মতো ফুঁসিয়া উঠিল। সে তাহার কি করিবে? সে আসিল কেন? তাহার সম্মুখে এমন সরল লাবণ্য কোমল দেহ কেন ধরিল? অকস্মাৎ অত্যন্ত ক্রোধে সে একসময় চিলের মতো চিৎকার করিয়া উঠিল তীক্ষ্ণ স্বরে। সে চিৎকার শুনিয়া তাহারা পালাইয়া গেল, কিন্তু সে এখনো ক্রুদ্ধ অজগরীর মতো ফুঁসিতেছিল। তাহার অন্তরের বীজ যেন উদ্গার করিতেছে, আবার নিজেই গিলিতেছে। কখনো তাহার হি হি করিয়া হাসিতে ইচ্ছা হইতেছে, কখনো বা ক্রুদ্ধ চিৎকারে এই ছাতি ফাটার মাঠটাকে কাঁপাইয়া তুলিবার ইচ্ছা জাগিয়া উঠিতেছে। কখনো বা ইচ্ছে হইতেছে বুক চাপড়াইয়া, মাথার চুল ছিঁড়িয়া, পৃথিবী ফাটাইয়া হা হা করিয়া সে কাঁদে। ক্ষুধাবোধ আজ বিলুপ্ত হইয়া গিয়াছে, রান্নাবান্নার আর দরকার নেই। সে আজ একটা গোটা শিশুর দেহের রস অদৃশ্য শোষণে পান করিয়াছে। ঝিরঝির করিয়া বাতাস বহিতেছে। শুক্লা নবমীর চাঁদের জ্যোৎস্নায় ছাতি ফাটা মাঠ একখানা সাদা ফরাসের মতো পড়িয়া আছে। কোথায় একটা পাখি অশান্তভাবে ডাকিয়া চলিয়াছে, চোখ গেল, চোখ গেল। আম গাছগুলির মধ্যে ঝিঝি পোকা ডাকিতেছে। ঘরের পিছনে ঝর্ণার ধারে দুইটা লোক মৃদু গুঞ্জনে কথা কইতেছে। আবার সেই ছেলেগুলো তাহার কোনো অনিষ্ট করতে আসিয়াছে নাকি? অতি সন্তর্পণে মৃদু পদক্ষেপে বৃদ্ধা ঘরের কোণে আসিয়া উকি মারিয়া দেখিল, না, তাহারা নয়। এ বাউরিদের সেই স্বামী পরিত্যক্ত উচ্ছৃঙ্খলা মেয়েটি, আর তাহারই প্রণয়মুগ্ধ বাউরি ছেলেটা। মেয়েটা বলিতেছে, না, সে আর আসবে না এখন। ছেলেটা বলিল, হ্যাঁ, এখানে আসছে লোকে, দিনেই কেউ আসে না, তা আবার রাতে। তা হোক, তোর বাবা যখন আমার সাথে তোর সাঙা দেবে না, তখন তোর সাথে এখানে আমি কেন থাকবো রে? ছি ছি ছি, কি লজ্জা গো! কোথায় যাইবে সে? যদি তাই গোপনে দুজন দেখা করিতে আসিয়াছে, তবে মরিতে এখানে কেন? তাহারে এই বাড়িতেই আসিল না কেন? তাহার মতো বৃদ্ধাকে আবার লজ্জা কি? কি বলিতেছে ছেলেটা? মা বাবা বিয়ে না দেয়, চল তোতে আমাতে বিন গায়ে গিয়ে বিয়ে করে সংসার পাতবো, তোকে নইলে আমি বাঁচব না। মরণ ছেলেটির পছন্দর। এই কুপোর মতন মেয়েটাকে উহার এত ভালো লাগিল। তাহার মনে পড়িয়া গেল, তাহাদের গ্রাম হইতে 10 কোষ দূরে বোলপুর শহরের পানওয়ালা দোকানদারের সেই বড় আয়নাটা। আয়নাটার মধ্যে ছিপছিপে 14-15 বছরের একটি মেয়ের ছবি। এক মাথা রুক্ষ চুল, কপাল, টিকালো নাক, পাতলা ঠোঁট, চোখ দুটি ছোট, তারার রং খয়েরি রঙের। কিন্তু সে চোখের বাহার ছিল বই কি। আয়নার দিকে তাকাইয়া সে নিজের ছবিই দেখিতেছিল। তখন আয়না তো তাহার ছিল না। আয়নাতে আপনার ছবি সে কখনো কোনোদিন দেখে নাই। আরে, তুই আবার কে রে? কোথা থেকে এলি? লম্বা চওড়া এক জোয়ান পুরুষ তাকে প্রশ্ন করিয়াছিল। আগের দিন সন্ধ্যায় সে সবে বোলপুরে আসিয়াছিল। সাবিত্রীর ছেলেটাকে খাইয়া ফেলিয়া সেই চতুর্দশীর রাত্রেই গ্রাম ছাড়িয়া বোলপুরে আসিয়া আশ্রয় লইয়াছিল। লোকটাকে দেখিয়া তাহার খারাপ লাগে নাই, কিন্তু তাহার কথার ঢংটা বড় খারাপ লাগিয়াছিল। সে নিষ্পলক দৃষ্টিতে তাহার দিকে চাইয়া বলিয়াছিল, কেনে? যেথা থেকে আসি না কেনে, তোমার কি? আমার কি? এক কিলে তোকে মাটির ভেতর বসিয়ে দেব, দেখেছিস কিল? ক্রুদ্ধ হইয়া দাঁতে দাঁত চাপিয়া সেই লোকটির দেহের রক্ত শোষণ করিবার কামনা করিয়াছিল।
কালো পাথরের মতো নিটোল শরীর। জিভের নিচের ফোয়ারা হইতে জল ছুটিয়াছিল। কোনো উত্তর না দিয়া তির্যক ভঙ্গিতে লোকটার দিকে চাহিতে চাহিতে সে চলিয়া আসিয়াছিল। সেই দিন সূর্য ডুবিবার সঙ্গে সঙ্গেই পূর্ব দিকে চুনে হলুদ রঙের প্রকাণ্ড থালার মতো নিটোল গোল চাঁদ উঠিয়াছিল। বোলপুরের একেবারে শেষে রেললাইনের ধারে বড় পুকুরটার বাঁধা ঘাটে আঁচল পেতে বসিয়া মুড়ি খাইতে খাইতে সে চাঁদের দিকে চাইয়াছিল। চাঁদের আলো তখনও দুধবরণ হইয়া ওঠে নাই। ঘোলাটে আবছা আলোর চারিদিকে ঝাপসা দেখাইতেছিল। সহসা কে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল। সেই লোকটা। সে হি হি করিয়া হাসিয়া বলিয়াছিল, আজও বেশ মনে আছে। হাসির সঙ্গে সঙ্গে তাহার গালে দুটা টোল খাইয়াছিল। হাসিলে তাহার গালে টোল খাইত। সে বলিয়াছিল, কথার জবাব না দিয়ে পালিয়ে এলি যে? সে বলিয়াছিল, এই দেখো, তুমি যাও বলছি, নইলে আমি চেঁচাবো। চেঁচাবি? দেখছিস পুকুরের পাক, টুটি টেপে তোকে পুঁতে দেবো এই পাকে। তাহার ভয় হইয়াছিল। সে ফ্যাল ফ্যাল করিয়া তাহার মুখের দিকে চাইয়া বসিয়াছিল। লোকটা অকস্মাৎ মাটির উপর ভীষণ জোরে পা টুকিয়া চিৎকার করিয়া একটা ধমক দিয়া উঠিয়াছিল। সে আতকাইয়া উঠিল। আঁচল ধরা হাতের মুইঠা খসিয়া গিয়া মুড়িগুলো ঝরঝর করিয়া পড়িয়া গিয়াছিল। লোকটা হি হি করিয়া, সে কি হাসি! সে একেবারে কাঁদিয়া ফেলিয়াছিল। লোকটা অপ্রস্তুত হইয়া বলিয়াছিল, দূর রো, ফ্যাচ কাঁদনে মেয়ে কোথাকার, ভাগ! তাহার কণ্ঠস্বরে স্পষ্ট স্নেহের আভাস ফুটিয়া উঠিয়াছিল। সে কাঁদিতে কাঁদিতে বলিয়াছিল, তুমি মারবা নাকি? না না, মারবো কেন? তোকে শুধালাম কোথায় বাড়ি তোর, তুই একেবারে খ্যাক খ্যাক করে উঠলি। তাতেই বলি, বলিয়া আবার হিহি করিয়া হাসিতে লাগিল। আমার বাড়ি অনেক দূর, পাথরঘাটা। কি নাম বটে তোর? কি জাত? নাম বটে আমার সর্ধনী, লোকে ডাকে সরা বলে। আমরা ডোম বটে। লোকটা হাসি খুশি হইয়াছিল, বলিয়াছিল, আমরাও ডোম। তা ঘর থেকে পালিয়ে এলি কেন? তাহার চোখে আবার জল আসিয়াছিল। সে চুপ করিয়া ভাবিতেছিল কি বলিবে। রাগ করে পালিয়ে এসেছিস বুঝি? না। তবে? আমার মা বাবা কেউ নাই কো কি না, কে খেতে পড়তে দেবে, তাই খেটে খেতে এসেছি হেতায়। বিয়ে করিস নে কেনে? বিয়ে? সে অবাক হইয়া লোকটার মুখের দিকে চাইয়াছিল। তাহাতে তাহার মনে ডাইনিকে কে বিবাহ করিবে সে শিউরিয়া উঠিয়াছিল। তারপর হঠাৎ সে কেমন লজ্জায় অতিভূত হইয়া পড়িয়াছিল। বৃদ্ধা আজও অকারণে নতশিরে মাটির উপর হাত বুলাইয়া ধুলা কাকড় জড়ো করিতে আরম্ভ করিল। সকল কথা সূত্র যেন হারাইয়া গিয়াছে। মালা গাঁথিতে গাঁথিতে হঠাৎ সুতা হইতে চুষটা পড়িয়া গেল। আহ, কি মশা! মৌমাছির চাক ভাঙিলে যেমন মাছিগুলো মানুষকে ছাকিয়া ধরে, তেমনি করিয়া সর্বাঙ্গ ছাকিয়া ধরিয়াছে। কই, মেয়েটা আর ছেলেটার কথাবার্তা তো আর শোনা যায় না। চলিয়া গিয়াছে। সন্তর্পণে ঘরের দেয়াল ধরিয়া বৃদ্ধা আসিয়া দাওয়ার উপর বসিল। কাল আবার উহারা নিশ্চয়ই আসিবে। তাহার ঘরের পাশাপাশি জায়গার মতো আর নিরিবিলি জায়গা কোথাও নেই। এ চাকলায় কেউ আসিতে সাহস করিবে না। তবে উহারা ঠিক আসিবে। ভালোবাসায় কি ভয় আছে?
অকস্মাৎ তার মনটা কিলবিল করিয়া উঠিল। আচ্ছা, এই ছোড়াটাকে সে খাইবে। শক্ত সমর্থ জোয়ান শরীর। সঙ্গে সঙ্গে শিউরিয়া উঠিয়া বারবার ঘাড় নাড়িয়া অস্বীকার করিয়া উঠিল, না না। কয়েক মুহূর্তের পরে সে আপন মনে দুলিতে আরম্ভ করিল। তাহার পর উঠিয়া উঠোনে ক্রমাগত ঘুরিয়া বেড়াইতে শুরু করিয়া দিল। আজ যে সে একটা শিশুকে খাইয়া ফেলিয়াছে, আজ তো ঘুমোবার তাহার উপায় নাই। ইচ্ছা হয় এই ছাতি ফাটা মাঠটা পার করিয়া অনেক দূর চলিয়া যায়। লোকে বলে সে গাছ চালাইতে জানে। জ্বালিলে কিন্তু ভালোই হতো। গাছের উপর বসিয়া আকাশের মেঘ চিরিয়া হু হু করিয়া যেখানে ইচ্ছা চলিয়া যাইত। কিন্তু এই মেয়েটা আর ছেলেটার কথাগুলো শোনা হইত না। উহারা ঠিক কাল আবার আসিবে। ঠিক আসিয়াছে। ছোড়াটা চুপ করিয়া বসিয়া আছে, ঘন ঘন ঘাড় ফিরাইয়া পথের দিকে চাইতেছে। আসিবে রে, সে আসিবে। তাহার নিজের কথার তো বেশ মনে আছে। সারাদিন ঘুরিয়া ফিরিয়া সন্ধ্যাবেলায় সে জোয়ানটি ঠিক পুকুর ঘাটে আসিয়াছিল। তার আগে আসিয়া বসিয়াছিল, পথের দিকে চাইয়া বসিয়া আপন মনে পা দোলাইতেছিল। সে নিজে আসিয়া দাঁড়াইয়া মুখ টিপিয়া হাসিয়াছিল। এসেছিস? আমি সেই কখন থেকে বসে আছি। বৃদ্ধা চমকিয়া উঠিল। ঠিক সেই কথা, সে তাহাকে সেই কথাটিই বলিয়াছিল। ওহ, এই ছোড়াটা ঠিক সেই কথাটাই বলিতেছে। মেয়েটি সম্মুখে দাঁড়াইয়া আছে, নিশ্চয় সে মুখ টিপিয়া হাসিতেছে। সেদিন সে একটা ঠোঙাতে করিয়া খাবার আনিয়াছিল, তার সম্মুখে বাড়াইয়া ধরিয়া বলিয়াছিল, কাল তোর মুড়ি পড়ে গিয়েছিল না, লে। কিন্তু সে হাত বাড়াইতে পারে নাই। তাহার বুকের দুর্দান্ত লোভ, সাপের মতো তাহার ডাইনির মনটা বেদের বাঁশি শুনিয়া যেন কেবল দুলিয়া দুলিয়া নাচিয়াছিল, ছোবল মারিতে ভুলিয়া গিয়াছিল। তারপর সে কি হইয়াছিল হ্যাঁ মনে আছে। সে কি তাহারা জানে না? না, পারে। ও মাগো, ঠিকই তো তাই। এ ছেলেটাও যে মেয়েটার মুখে নিজের হাতে খাবার তুলিয়া দিতেছে। বুড়ি দুই হাতে মাটির উপর মৃদু করাঘাত করিয়া নিঃশব্দে হাসিয়া হাসিয়া যেন ভাঙিয়া পড়িল। কিন্তু নিতান্ত আকস্মিকভাবেই হাসি তাহার থামিয়া গেল। সহসা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে স্তব্ধভাবে গাছে হেলান দিয়া বসিল। তাহার মনে পড়িল, ইহার পরে সে তাহাকে বলিয়াছিল, আমাকে বিয়ে করবি সরা? সে কেমন হইয়া গিয়াছিল, কিছু বলিতে পারে নাই, কিছু ভাবিতেও পারে নাই। শুধু কানের পাশ দুইটা গরম হইয়া উঠিয়াছিল, হাত পা ঘামিয়া টস টস করিয়া জল ঝরিয়াছিল। সে বলিয়াছিল, এই দেখ, আমি কলে কাজ করি, রোজকার কাজ করি, তা যাতে পতিত বলে আমাকে কেউ মেয়ে দেয় না। তুই আমাকে বিয়ে করবি? ঝর্ণার ধারে প্রণয়ী যুবকটি বলল, এ গায়ের সবাই হা হা করবে, আমার জাত গোষ্ঠীতেও করবে, তোর জাত গোষ্ঠীতেও করবে। তার চেয়ে চল আমরা পালিয়ে গিয়ে দূরে কোথাও চলে যাই, সেখানে গিয়ে দুজনে সাঙা করে বেশ থাকবো। মৃদুস্বরে কথা, কিন্তু এই নিস্তব্ধ স্থানটির মধ্যে কথাগুলি যেন স্পষ্ট হইয়া ভাসিয়া আসিতেছে। বুড়ি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তাহারও পৃথিবীর লোকের কথা সম্বন্ধ ছাড়িয়া বিবাহ করিয়া সংসার পাতিয়াছিল। মারোয়ারি বাবুর কলের কাছেই একখানা ঘর তৈয়ারি করিয়া বাসা বাঁধিয়াছিল। বয়লার না কি বলে, সেই প্রকাণ্ড পিপের মতো কলটা, সেই কলটায় সে কয়লা ঠেলিত। তাহার মজুরি ছিল সকলের চেয়ে বেশি। ঝর্ণার ধারে অভিসারিকা মেয়েটির কথা ভাসিয়া আসিল।
ও হবে নাই, আগে আমার খুঁটে 10টি টাকা তুই বেঁধে দে, তবেই আমি যাব, নইলে বিদেশে পয়সার অভাবে না খেতে পেয়ে মারা যাব, তা হবে না। ছি ছি, মেয়েটার মুখে ঝাঁটা মারিতে হয়। এত বড় একটা জোয়ান মরদ যার আঁচল ধরিয়া থাকে, তার নাকি খাওয়া পর অভাব হয়। মরণ তোমার! রূপার চুরি কি সোনার শাখাপলা বাঁধা উঠিবে তোমার হাতে? ছি! ছেলেটির কথায় জবাব দিল না। মেয়েটি আবার বলিল, কি রাগ করিস না যে, কি বলছিস বল, আমি আর দাঁড়াতে লাইব কিন্তু। ছেলেটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলল, কি বলবো তোমায়, টাকা থাকলে আমি তোমাকে দিতাম, রূপোর চুড়িও দিতাম, বলতে হতো না তোকে। মেয়েটা বেশ হেলিয়া দুলিয়া রঙ্গ করিয়া বলিল, তবে আমি চললাম। যা, আর যেন ডাকিস না। বেশ। অল্প একটু দূরে যাইতেই সাদা কাপড় পরা মেয়েটি ফুটফুটে চাঁদনির মতো যেন মিশিয়া গেল। ছেলেটা চুপ করিয়া ঝর্ণার ধারে বসিয়া রহিল। আহা, ছেলেটার যেমন কপাল, শেষ পর্যন্ত ছেলেটা যে কি করিবে কে জানে। হয়তো বৈরাগী হইয়া চলিয়া যাইবে, নয়তো গলায় দড়ি দিয়াই বসিবে। বৃদ্ধা শিউরিয়া উঠিল। ইহার চেয়ে তাহার রূপোর চুড়ি কগাছা দিলে কেমন হয়? আর টাকা 10 টাকা তো সে দিতে পারিবে না, মোটে তো তাহার কাছে 20 টাকা আছে। তাহার মধ্যে 2টি টাকা, না হয় 5টা টাকা সে দিতে পারে, তাহাতে কি হইবে? মেয়েটা আর বোধহয় আপত্তি করিবে না। আহা, জোয়ান বয়স, সুখের সময়, শখের সময়। আহা, ছেলেটিকে ডাকিয়া রূপার চুড়ি ও টাকা সে দিবে, আর উহার সঙ্গে নাতি ঠাকুমার সম্বন্ধ পাতাইবে। গোটা কতক চোখা চোখা ঠাট্টা সেও করিবে। মাটিতে ভর দিয়া কুজির মতো সে ছেলেটার কাছে আসিয়া দাঁড়াইল। ছেলেটা যেন ধ্যানে বসিয়াছে, লোকজন আসিলেও খেয়াল করে নাই। হাসিয়া সে ডাকিল, বলি ও নাগর, শুনছ? দন্তহীন মুখের অস্পষ্ট কথায় ছেলেটি চমকিয়া মুখ ফিরে আয়া আতঙ্কে চিৎকার করিয়া উঠিল। পর মুহূর্তেই লাফ দিয়া উঠিয়া সে প্রাণপণে ছুটিতে আরম্ভ করিল। মুহূর্তেই বৃদ্ধার একটা পরিবর্তন হইয়া গেল। ক্রুদ্ধ মার্জারির মতো ফুলিয়া উঠিয়া সে বলিয়া উঠিল, মর মর, তুই মর। সঙ্গে সঙ্গে ইচ্ছা হইল ক্রুদ্ধ শোষণে উহার রক্ত মাংস মেদ মর্যা সব নিঃশেষে শুষিয়া লইয়া খেয়াল। তবে রক্তবমি করিয়াছিল কেন সে? স্তব্ধ দ্বিপ্রহরের উন্মুক্ত অস্থিরতায় অধীর হইয়া বিদ্যা আপনার উঠোনময় ঘুরিয়া বেড়াইতেছে। সম্মুখের ছাতি পাঠা মাঠ আগুনে পুড়িতেছে নিস্তব্ধ শবদেহের মতো। সমস্ত মাঠটার মধ্যে আজ তার কোথাও একটুকু চঞ্চলতা নাই, বাতাস পর্যন্ত স্থির হইয়া আছে। যাই হোক, সে প্রাণের চেয়েও ভালোবাসিত, কোনোদিন যাহার উপর এতটুকু রাগ করে নাই, সেও তাহার দৃষ্টিতে শুকাইয়া নিঃশেষে দেহের রক্ত তুলিয়া মরিয়া গিয়াছে। আর তাহার ক্রুদ্ধ দৃষ্টির আক্রোশে নিষ্ঠুর শোষণ হইতে বাঁচাইবে ওই গুণিনটা? হি হি করিয়া অতি নিষ্ঠুরভাবে হাসিয়া উঠিল। উফ, কি ভীষণ হাঁপ ধরিতেছে তাহার, দম যেন বন্ধ হইয়া গেল। কি যন্ত্রণা! উফ, যন্ত্রণায় বুক ফাটাইয়া কাঁদিতে ইচ্ছে হইতেছে। এই গুণিনটা বোধ হয় তাহাকে মন্ত্রপ্রহারে জর্জর করিবার চেষ্টা করিতেছে। কর, তোর যথাসাধ্য তুই কর। এখান হইতে কিন্তু পলাইতে হইবে। তাহার মৃত্যুর পর বোলপুরের লোকে যখন তাহার গোপন কথাটা জানিতে পারিয়াছিল, তখন কি দুর্দশাই না তাহার করিয়াছিল। সে নিজেও কথাটা বলিয়া ফেলিয়াছিল।
কলের সেই হাড়িদের শঙ্করীর সাথে তাহার ভাব ছিল। তাহার কাছেই সে একদিন মনের আক্ষেপে কথাটা প্রকাশ করিয়া ফেলিয়াছিল। তাহার পর সে গ্রামের বাহিরে এক ধারে লোকের সহিত সম্বন্ধ না রাখিয়া বাস করিতেছে। কত জায়গায় সে ফিরিল, আবার সে কোথায় যাইবে? ও কি! অকস্মাৎ উত্তপ্ত দ্বিপ্রহরের তন্দাতুর নিস্তব্ধতা ভঙ্গ করিয়া একটি উচ্চ কান্নার রোল ছড়াইয়া পড়িল। বৃদ্ধা স্তব্ধ হইয়া শুনিয়া পাগলের মতো ঘরে ঢুকিয়া খিলাটিয়া দ্বার বন্ধ করিয়া দিল। সন্ধ্যার মুখে সে একটি ছোট্ট পুটরি লইয়া ওই ছাতি ফাটার মাঠের মধ্যে দিয়া নামিয়া পড়িল। পালাইবে, সে পালাইবে। একটা অস্বাভাবিক গাঢ় অন্ধকার ঘনাইয়া আসিতেছে, সমস্ত নিথর নিস্তব্ধ। তাহারই মধ্যে পায়ে পায়ে ধুলা উড়াইয়া বৃদ্ধা ডাইনি পালাইয়া যাইতেছিল। কতকটা দূরে আসিয়া সে বসিল, চলিবার শক্তি যেন খুঁজিয়া পাইতেছে না। অকস্মাৎ আজ বহুকাল পরে তাহার নিজের শোষণে মৃত স্বামীর জন্যে বুক ফাটিয়া সে কাঁদিয়া উঠিল। ওগো, তুমি ফিরে এসো গো! তাহার নরুন দিয়ে চেরা ছুরির মতো চোখের সম্মুখে আকাশের বায়ু কোণটা তাহার চোখের তারার মতো খয়ের রঙের হইয়া উঠিয়াছে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত পায়ের ধুলার আস্তরণের মধ্যে বিলুপ্ত করিয়া দিয়া কালবৈশাখী ঝড় নামিয়া আসিল। সেই ঝড়ের মধ্যে বৃদ্ধা কোথায় বিলুপ্ত হইয়া গেল। দুর্দান্ত ঘূর্ণিঝড়, মাত্র 2-4 ফোঁটা বৃষ্টি। পরদিন সকালে ছাতি ফাটার মাঠের প্রান্তে সেই বহুকালের কণ্টকাকীর্ণ খয়েরি গুল্মের একটা ভাঙা ডালের ছুচালো ডগার দিকে তাকাইয়া লোকের বিস্ময়ের আর অবধি রইল না। শাখাটা তীক্ষ্ণাগ্র প্রান্তে বিদ্ধ হইয়া ঝুলিতেছে ডাকিনী। আকাশপথে যাইতে যাইতে ওই গুণিনের মন্ত্রপ্রহারে পাখির মতো হইয়া গাছের ডালে বিদ্ধ হইয়া মরিয়াছে। ডালটার নিচে ছাতি পাটা মাঠের খানিকটা দুর্ল কালো কাদার মতো ডেলা বাঁধিয়া গিয়াছে। ডাকিনীর কালো রক্ত ঝরিয়া পড়িয়াছে। অতীতকালের মহানাগের বিশেষ সহিত ডাকিনীর রক্ত মিশিয়া ছাতি ফাটার মাঠ আজ আরও ভয়ঙ্কর হইয়া উঠিয়াছিল। চারিদিকে দিকচক্ররেখার চিহ্ন নাই। মাটি হইতে আকাশ পর্যন্ত একটা ধূমাচ্ছন্ন ধূসরতা। সেই ধূসর শূন্যলোকে কালো কতগুলি সঞ্চয়মার বিন্দু ক্রমশ আকারে বড় হইয়া নামিয়া আসিয়াছিল। নামিয়া আসিতেছে শকুনির পাল। বন্ধুরা, আজ আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আজকের মতো শুভরাত্রি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।